ক্রিকেটটাকে এখন পর্যন্ত বুঝি ডিপিএল আর আন্ডার-19 ক্রিকেট বোর্ডের নজর দেওয়া উচিত ওয়ানডে ক্রিকেটের উপর, যেটা ডিপিএল উপর। কর্মসংস্থানও কিন্তু তৈরি হচ্ছে, যেখানে তারা টাকা পায়, রুজি রুটির একটা ব্যাপার আছে। এই টিমের যে পাইপলাইনটা তৈরি হয় সেটা আমাদের প্রিমিয়ার লিগ থেকেই আসে। 5 বছর আগে বা 7 বছর আগে ইন্ডিয়া কোথায় ছিল? আজকে ডোমিনেট করতেছে ওয়ার্ল্ড ক্রিকেটকে। প্লেয়ার তৈরি করার জন্য আপনাকে কিন্তু আগে পরিবেশটা তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম, আরও একবার স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। আজকে আমরা রয়েছি ক্রিকেটার্স একাডেমিতে এবং সেখানে আমাদের সাথে যুক্ত আছেন এই একাডেমিরই পেস বোলিং কোচ রায়হানুদ্দিন স্যার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সেই সকাল থেকে দেখছি যে এখানে প্র্যাকটিস করাচ্ছেন। আজকে অসংখ্য প্লেয়ার, প্রায় শুনলাম যে 100-র কাছাকাছি প্লেয়ার। জি, কেমন যাচ্ছে আসলে দিনটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের একাডেমিটা রান হয়েছে 4 মাস হয়েছে। তো 4 মাসে আমরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, প্লেয়ারদের ফিডব্যাকও ভালো পাচ্ছি। এবছর আমাদের এখান থেকে ঢাকা লিগের যে ম্যাচগুলো হয়েছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, অনেক প্লেয়ারই এখান থেকে পার্টিসিপেট করেছে। তো সেই জায়গা থেকে এবং ওদের পারফরমেন্সও ভালো। তো সেই জায়গা থেকে প্লেয়ারদের ফিডব্যাক খুবই ভালো পাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো, যার ফলে প্লেয়াররা এসে তাদের পারফেকশনগুলো করে যেতে পারছে আর কি। এখানে আমরা দেখলাম যে ন্যাশনাল টিমের রাডারে থাকা কিছু প্লেয়ার কিংবা ন্যাশনাল টিমের বাইরে থাকা কিছু প্লেয়ার, মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখলাম, সৈকত আলী ছিলেন এবং আমাদের অনুধুনিশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, আর তাছাড়া জাওয়াদ আবরারও ছিলেন। তো ওভারঅল তারা কতদিন থেকে এখানে প্র্যাকটিস করছেন এবং কীভাবে কি আগাচ্ছে সব কিছু? বেসিক্যালি আসলে আমাদের ক্রিকেট বোর্ডের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিসটা, সেখানে 19, 17 বা ন্যাশনাল টিম, ওমেন্স টিম, অনেক টিমে প্র্যাকটিস চলে, যার ফলে ওরা প্রপারলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিসগুলো প্রপারলি ইউজ করতে পারে না। তো সেই জায়গাটা থেকে ক্রিকেটার্স একাডেমি সেই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসছে। সেই জন্য ওরা এখানে আসছে, যে ওরা যে কাজগুলো এখানে করতো হয়তো বা এখানে এসে সেই কাজগুলো করতে পারছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। ভালো কোচিং প্যানেল আছে, আমাদের তালহা ভাই আছে ফাস্ট বোলিং কোচ হিসাবে, প্লাস সোহেল ভাই আছে, সুজন সুজন স্যার আছে। তো ওভারঅল সব দিক দিয়ে ওরা শুধু মাঠের ফ্যাসিলিটিস না, সাথে কোচিং স্টাফ ফ্যাসিলিটিসগুলো ভালো পাচ্ছে, ভালো ট্রেনার আছে। তো সেই জায়গা থেকে এখানে ওরা কমফোর্ট ফিল করতেছে, আসতেছে। আমাদের এবার ডিপিএলটা আসলে হচ্ছে না। লাইক প্রতি বছর রমজানে আমরা দেখি যে ডিপিএলটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো প্রত্যেকটা ক্রিকেটারের ক্যারিয়ারের জন্য আসলে ডোমেস্টিক লিগটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই যে এবছর ডিপিএলটা হচ্ছে না, এটা আসলে ক্রিকেটারদের জন্য বা আপনাদের জন্য কত বেশি আর কি দেখেন, পেইনের? বাংলাদেশে আমরা ক্রিকেটটাকে এখন পর্যন্ত বুঝি ডিপিএল আর আন্ডার-19। আমরা আন্ডার-19 থেকে কিছু প্লেয়ার সার্ভাইভ করে ভালো করে আসে, তারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, নিজেদের প্রকাশ করে, তাদের জন্য ন্যাশনাল টিমের একটা সুযোগ হয়। আর প্রিমিয়ার লিগ যখন চলে, প্রিমিয়ার লিগের থেকে যারা ন্যাশনাল টিমে আছে তাদেরও পারফর্ম করার সুযোগ হয়, এবং নতুন যারা আছে, নতুন যে মুখগুলো উঠে আসে তারাও পারফর্ম করে। এখন আমরা আসলে স্ট্রেংথ আমাদের কোথায় ক্রিকেটের? আমরা লাস্ট 3-4 বছর ধরে কিন্তু ওয়ানডে ফরম্যাটটা আমরা খুব ভালো খেলে আসছি। তো ওই জায়গা থেকে আমাদের আসলে ক্রিকেট বোর্ডের নজর দেওয়া উচিত ওয়ানডে ক্রিকেটের উপর, যেটা ডিপিএল উপর। শুধু এখানে প্লেয়ার আসে না, অনেক প্লেয়ারের কর্মসংস্থানও কিন্তু তৈরি হচ্ছে, যেখানে তারা টাকা পায়, রুজি রুটির একটা ব্যাপার আছে। আপনি বিসিএল বা অন্যান্য টুর্নামেন্টগুলো যখন হয়, প্লেয়াররা কিন্তু প্রিমিয়ার লিগের মতো টাকা পায় না। বাংলাদেশে বেশি টাকা কিন্তু বিপিএল আর হচ্ছে প্রিমিয়ার লিগে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের অনেক প্লেয়ারের রুজি রুটির একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ সবাই তো আর বিসিএল খেলতে পারছে না। তো সেই জায়গাটা থেকে প্লেয়ারদের একটা সমস্যা তৈরি হচ্ছে। আর বিপিএলটা আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ, এই প্রিমিয়ার লিগটা আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমাদের পাইপলাইন আসে ন্যাশনাল টিমের জন্য। এই টিমের যে পাইপলাইনটা তৈরি হয় সেটা আমাদের প্রিমিয়ার লিগ থেকেই আসে। যেমন প্লেয়াররাও উপকৃত হচ্ছে না, তেমনি আমাদের ক্রিকেটটাও কিন্তু সমস্যায় পড়ছে। তাছাড়া পেস বোলিং কোচ হিসেবে এখানে আপনি দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে বাংলাদেশের পেস বোলিংয়ের একটা বিপ্লব চলছে, সেখানে মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে তাসকিন আহমেদ কিংবা বর্তমানে আমরা নাহিদ রানাকে দেখছি ইমপ্রেসিভ বোলিং করছেন। তো এই যে পেস বোলিংয়ের একটা বিপ্লব, একটা সময় বাংলাদেশি স্পিনারদের অনেক বেশি একটা রাজত্ব ছিল। সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে মোহাম্মদ রফিকের মতো লিজেন্ডারি স্পিনার এই দেশে ডমিনেট করেছে। তো এই যে পেসারদের বিপ্লবটা, এটা নিয়ে কি বলবেন এবং এই একাডেমিতে কোনো পেসারকে কি নজরে রাখেন যে এর মধ্যে স্পেশাল কিছু আছে?
বেসিক্যালি আমরা ক্রিকেটটা যদি 2014 বা 10-12 আগে চিন্তা করি, তখনকার যে প্লেয়াররা রিটায়ারমেন্টে আসছিল তারা কিন্তু ম্যাক্সিমাম ওইখানে ক্রিকেট ফাস্ট বোলিং কোচ হিসাবে খুব কয়েকজন ছিল। ইমরান স্যার কয়েকজন এরকম ছিল। তো এখন যেটা হচ্ছে, ন্যাশনাল প্লেয়াররা বের হয়ে ওনারা কিন্তু ফাস্ট বোলিং কোচ হিসাবে আসছে এবং লাস্ট 5-6 বছর ধরে কাজ করছে। তালাভাই আসছে, রবিন আসছে, তারপরে নাজমুল ভাই আসছে, তো অনেকে কিন্তু এখানে আসছে, যার ফলে কি হচ্ছে, এটাতে কিন্তু ন্যাশনাল এক্স প্লেয়ার যারা ন্যাশনাল টিম খেলে এসে কোচিংয়ের সাথে যুক্ত হচ্ছে, তাতে কিন্তু তাদের যে কারিকুলামগুলো সেগুলো প্লেয়ারদের হেল্প করতে পারছে। তো এর ফলে কি একটা বেসিক গ্রো আপের মধ্যে দিয়ে আমাদের লাস্ট 5-7 বছর ফাস্ট বোলাররা ডোমিনেট করে যাচ্ছে। এবং আমাদের যে পাইপলাইন আছে বাংলাদেশে বর্তমানে, আপনি দেখেন প্রতি বছর কিন্তু আমাদের 19 থেকে 2-3টা ভালো ফাস্ট বোলার উঠে আসতেছে। তার মানে হচ্ছে আমাদের ফাস্ট বোলার বেস ভালো। এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের ফাস্ট বোলার আরও ইমপ্রুভ করবে, আরও অবস্থা ভালো। আপনি একটা খেয়াল করে দেখেন, তাসকিন যখন বিপিএল খেলেছিল, একটা ম্যাচে সে ইয়েতে মেবি ও চিটংয়ের হয়ে খেলেছিল, ওই ম্যাচে ওই ম্যাচেও কিন্তু 5 উইকেট পেয়েছিল। এরপরে ওকে কিন্তু আর পিছনে তাকাতে হয়নি। দেখেন ওই উইকেটটা কিন্তু পেস বান্ধব ছিল। এখন আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো যদি আমরা পেস বান্ধব উইকেটে করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের এখানে পেস বলার উঠে আসবে। আপনি পাকিস্তানে কেন এত পেস বলার উঠে আসে? কারণ তাদের উইকেটটাই ওইভাবে তৈরি করা, ওরা ডোমিনেট করতে পারে। স্পিনার, ইন্ডিয়াতে এত স্পিনার ব্যাটসম্যান কেন আসে? ওদের উইকেটটাই কিন্তু ওইভাবে ডোমিনেট করে। তো সেই জায়গা থেকে আমরা যদি পেস বলারদের উঠায় আনতে চাই, আমাদের একটা জেনারেশন চলতেছে, আমাদের কিন্তু 2-4 বছর পরে আরেকটা জেনারেশন এসে লিড করবে। তো ওই জেনারেশনটাকে রেডি করার জন্য আমাদেরকে এদের খেলার সুবিধা করে দিতে হবে, পেস বান্ধব উইকেট তৈরি করতে হবে। দেখেন আমরা কিন্তু এখনও এশিয়ার দেশগুলোর বাইরে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যারা আছে, এদের কাছে কিন্তু আমরা বাইরে খুবই দুর্বল। তো ওদের সাথে যদি আমাদের ভালো করতে হয়, ওরা কিন্তু ওদের এমন উইকেট যেখানে পেস বোলিংটা অ্যাডভান্টেজ পায়, ব্যাটিং অ্যাডভান্টেজ পায়, স্পিনও পায়। তো ওই রকম উইকেট যদি আমরা আমাদের দেশে শুরু করতে পারি বা কন্টিনিউয়ালি ওইভাবে খেলাতে পারি, তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি যে ভালো ভালো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব টিমগুলোকে আমরা হারাতে পারবো। এবং আমরা বেসিক্যালি হচ্ছে, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সময় দেখা যায় যে 10টা ম্যাচ খেলে একটা ম্যাচ ওরা হারে। বাট আমরা যদি কন্টিনিউয়াসলি এই প্র্যাকটিসটা, উইকেটের প্র্যাকটিসটা যদি রাখি, তখন দেখা যাবে যে আপনি ইন্ডিয়ার কথাই চিন্তা করেন না, কিছুদিন আগে 5 বছর আগে বা 7 বছর আগে ইন্ডিয়া কোথায় ছিল? আজকে ডোমিনেট করতেছে ওয়ার্ল্ড ক্রিকেটকে। আমরা এখন কিন্তু আগে অস্ট্রেলিয়া বলতাম, এখন ইন্ডিয়া বলি। সো প্লেয়ার তৈরি করার জন্য আপনাকে কিন্তু আগে পরিবেশটা তৈরি করতে হবে। তা আমরা ক্রিকেটার একাডেমি চেষ্টা করতেছি, আমাদের এখানে যে উইকেটগুলো আছে, এখানে পেসের যেন অ্যাক্টিভিটিস পাওয়া যায়, স্পিনাররা যেন অ্যাক্টিভিটিস পায়, ফ্যাসিলিটিস পায়, বা ব্যাটসম্যানরা যেন পায়, ওইভাবে আমরা তৈরি করছি। আমাদের এখানে অনেকগুলো উইকেট আছে, আপনি জানেন। তো আমরা চেষ্টা করতেছি ওইভাবে করতে, যেখানে এখান থেকে একটা কম্প্যাক্ট প্লেয়ার আসতে পারে, এখান থেকে শুধু না শুধু পেস বলার আসবে, না স্পিনার আসবে, না ব্যাটসম্যান আসবে, যেন 3টা ডিপার্টমেন্ট থেকে আমাদের এখান থেকে ইন ফিউচারে বয়সভিত্তিক দল বলেন, ন্যাশনাল টিম বলেন, আমরা চাই এখান থেকে ওই ন্যাশনাল প্লেয়ার যেন বের হয়ে আসে। আচ্ছা, একদম শেষ কোয়েশ্চেনটা আপনার কাছে করব। যেহেতু কোচ হিসেবে জার্নিটা শুরু করেছেন, অবশ্যই আপনার একটা ড্রিম আছে, এবং এই যে কোচ হিসেবে জার্নিটা শুরু করা, শুরুটা কিভাবে হয়েছিল এবং আপনার স্বপ্নটা আসলে কি? আমি বাংলাদেশের একটা সময় ন্যাশনাল 15-17 খেলেছিলাম, 19 স্কোয়াডে ছিলাম, প্রিমিয়ার লিগ খেলেছিলাম। তো আনফর্চুনেটলি 2010 সালে আমার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির অ্যাক্সিডেন্ট। তো সেখানে আমার ডান পাটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে দেখা গিয়েছিল যে আমার আসলে আর ক্রিকেটটা ক্যারি করা হয় না। কিন্তু তখন আমার বয়স ছিল 20-21, যেটা আমি খেলা অবস্থা থেকে, তো সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করতাম যে কোনো জায়গায়, আমি তো আবুনি মাঠে প্র্যাকটিস করতাম বদরুল স্যারের কাছে। তো আমি চেষ্টা করতাম ওনার কাছে গিয়ে, আমি যাদের সাথে প্র্যাকটিস করছি বা আমার যারা ছোটো ভাই ছিল, তাদেরকে কিছু না কিছু চেষ্টা করতে, যে ওরা যেন পারে। আমি কিন্তু কোচিংকে প্রফেশনালি নিইনি, আমি চেষ্টা করছিলাম আমার জায়গা থেকে যদি ওর একটু ইমপ্রুভ হয়। এইটা করতে করতে কখন এটা প্রফেশন হয়ে গেছে, আসলে এখন এসে 15 বছর পরে এসে এখনও আসলে আমি এটা প্রফেশনে নিতে পারিনি। এটাকে আমি এখনও মনে করি যে আমি খেলছি, হয়তোবা যতদিন পর্যন্ত উপরওয়ালা আমাকে এই মাঠে রাখবে ততদিন পর্যন্ত আমি খেলতেই চাই। হয়তোবা আগে নিজে খেলতাম, এখন চাই মানুষের মধ্যে খেলতে, যে আমার কাছ থেকে যেন কেউ কারো মধ্যে আমি খেলতে পারি, সেই জিনিসটা যেন আমি পারি, যেন আমি বলতে পারি। যেমন এবাদত আমার কাছে প্র্যাকটিস করছিল, তো সিটি ক্লাবে প্র্যাকটিস করতো। তারপরে রেজাউল ইসলাম রাজা সিলেটে, ও আমার কাছে প্র্যাকটিস করছে। তো আমার সার্থকতা এখানেই, যখন ওরা ন্যাশনাল টিম খেলে
যখন ওরা বোলিং করে তখন আমি ওই ফিলটা পাই যে মনে হচ্ছে যে আমি বোলিং করছি এখানে, এই ফিলটা আমার দরকার। তো এই ফিলটার এই ভালোবাসা থেকেই না আমার কোচিংটা করা, এবং আমি জানি না কতদিন এখানে থাকতে পারবো কোচিংয়ে, যতদিন আমি থাকবো ততদিন আমি এভাবেই চিন্তা করবো। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রিকেটার্স একাডেমির পেস বোলিং কোচ রায়হান উদ্দিন, যিনি কিনা অনেক স্বপ্নের কথা বললেন, অনেক আশার কথা বললেন, অনেক চ্যালেঞ্জের কথা বললেন, পাশাপাশি বললেন কিছু আক্ষেপের গল্প। ক্রিকেটার হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নটা আসলে পূরণ হয়নি, এবং সেই স্বপ্নটাকে পূর্ণতা দিতেই মূলত কোচ হিসেবে এখানে আসা, এবং বাংলাদেশের অনেক পেস বোলারদের নিয়ে তিনি কাজ করেছেন, ইবাদত থেকে শুরু করে রিজাউর রহমান রাজা, কিংবা বর্তমানে ক্রিকেটার্স একাডেমি থেকে যারা খেলাটাকে চালিয়ে যাচ্ছে, খেলাটাকে ভালোবাসছে, এবং সামনে বাংলাদেশ ন্যাশনাল টিমকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করছে, তাদের নিয়ে তিনি কাজ করছেন। এবং তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, ক্রিকেটার্স একাডেমির মাধ্যমে অনেক ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে যারা ভবিষ্যতে আমাদের দেশকে লিড করবে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ক্রিকেটার্স একাডেমি থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।